সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। আজ একবার বনের গভীরে যাব, যে করেই হোক আজ যে আমাকে শিকার ধরতেই হবে, তা না হলে আজও যে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে আরে, ওটা কি হরিণের সিংহের মতো? তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে? এই তো বড়জোর 3 দিন। সে কি কথা, মাত্র 3 দিন খেতে পারবে? তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে, তাই না? শকুন্তলা নামক এক গ্রামে রমেশ নামের এক ব্যক্তির 3টি গাভী ছিল। গাভীগুলো বেশ বড়ই ছিল, কিন্তু রমেশ তাদেরকে ঠিক মতো খাবার দাবার দিত না, আর সব সময় খুব মারধর করত। তাই গরুগুলোর তেমন একটা স্বাস্থ্য ছিল না। একদিন এই হারামজাদা গরুগুলো ঠিক মতো খাবার খাবে না, আবার বেশি করে দুধও দেবে না। এদেরকে নিয়ে আর আমি পারি না। এই ঠিক মতো ঘাস খা বলছি। আসলে গরুগুলো ঘাস খেতে খেতে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই তারা একটু অন্যরকম খাবার চাইছিল, যেমন খড়, খোল, ভুসি ইত্যাদি। রমেশ শুধুমাত্র গরুগুলোকে ঘাসই খাওয়াতো, তাই গরুগুলো রাগ করে ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছিল। এসব দেখে তো রমেশ ভীষণ রেগে যায়। সে বারবার গরুগুলোকে ঘাস খেতে বললেও তারা আর ঘাস খায় না। এক পর্যায়ে বাধ্য হয়ে রমেশ গরুগুলোকে মারতে থাকে। এত কষ্ট করে ঘাস কেটে নিয়ে এসেছি, আর তোদের খেতে মন চাইছে না। তোদের জন্য আমি আবার টাকা খরচ করে খৈল ভুসি আনতে যাবো নাকি? খুব বার বেড়েছিস। দাঁড়া, কয়টা ডান্ডা মারলে এমনিতেই তোরা ঠান্ডা হয়ে যাবি। রমেশ এসব কথা বলছিল আর গরুগুলোকে মারছিল। এভাবে অনেক দুঃখ কষ্টে গরুগুলোর দিন কাটছিল। একদিন রমেশের সবচেয়ে সুন্দরী গাভী ধবলি তার বন্ধু লালিকে বলল, লালি, এই লালি, আমি আর এই দুষ্টু মালিকের কাছে থাকবো না রে। দেখ, মেরে মেরে আমার কি অবস্থা করে দিয়েছে। এত কষ্ট সহ্য করা যায় বল? মালিক সব সময় আমাদেরকে মারে, অথচ নিজে আমাদের ঠিক মতো খাবার এনে দেয় না। তোরাও চল, আমার সাথে থাকবি। আমরা বনে চলে যাব, আর বনের ঘাস, ফলমূল এসব খেয়ে থাকবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে। তাছাড়া আমাদের কারো মারও খেতে হবে না। চল না রে, চল। এসব তুই কি বলছিস ধবলি? আমরা বনে চলে যাওয়ার পর যদি মালিক আমাদের খুঁজে পায়, তবে যে আমাদের আর আস্ত রাখবে না, মেরে একেবারে মাটিতে পুঁতে রাখবে। তাছাড়া ওই ঘাস খেয়ে আর কতদিন বাঁচবো বলতো? আমরা তো আর ফলমূল খেতে পারবো না। এভাবে কি আর জীবন চলে? দরকার পড়লে আমি সারা জীবন সবুজ ঘাস খেয়েই থাকবো, কিন্তু তবুও এই মালিকের মার খেতে পারবো না বাবা। তোরা থাক, এই আমি চললাম। এই বলে ধবলি নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে যায়, আর নিজের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করতে থাকে। এভাবেই ধবলির দিন কাটছিল। ওই বনে বাস করত এক দুষ্টু বাঘ। বাঘটি দুষ্টু হলেও সে ছিল ভীষণ বোকা। আজ একবার বনের গভীরে যাব, যে করেই হোক আজ যে আমাকে শিকার ধরতেই হবে, তা না হলে আজও যে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে আরে, ওটা কি হরিণের সিংহের মতো? যাই তো, গিয়ে একটু দেখি তো। এই বলে বাঘটি আরেকটু সামনে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা হরিণ মনের সুখে ঘাস খাচ্ছে। আরে বাহ, আমি তো ভেবেছিলাম বনের গভীরে যাব, কিন্তু তার আগেই তো একটা ভালো শিকার পেয়ে গেলাম। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না, শিকারটা আমায় ধরতেই হবে। এই বলে বাঘটি হরিণকে শিকার করে আর মজা করে খেতে থাকে। এরপর সে হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায়, আর গিয়ে দেখে একটি ঘরের পাশে একটি গাভী নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। গাভীকে ঘাস খেতে দেখে বাঘটি গাভীর কাছে যায়। কিরে গরু, তুই আবার মানুষের গ্রাম থেকে বনের ভিতরে কেন এসেছিস? হ্যাঁ, এই যে বাঘ মামা, শোনো, আমি গরু নই, বুঝেছো? আমি তো গাভী। কোনটা গরু আর কোনটা গাভী সেটাও কি তুমি বোঝো না? ও সরি, আসলে তোকে দেখে এতটা খুশি হয়েছিলাম যে তোকে গরুই বলেছি। তুই যে একটা গাভী সেটা আমার জানা ছিল না। আচ্ছা যাই হোক, তুই মানুষের গ্রাম থেকে এখানে কেন এসেছিস? হ্যাঁ, তুই কি জানিস না এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে? হ্যাঁ হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু কি আর করবো বাঘ মামা বলো, আমার তো কপালটাই খারাপ। আসলে হয়েছে কি মামা, আমি যে মালিকের কাছে থাকতাম সে মালিকটা একেবারেই ভালো না, আমাদেরকে কম খাবার দিত।
তার উপর বেশি করে দুধ চাইতো, আর বেশি দুধ না দিলে খুব মারতো জানো। মালিকের মার সহ্য করতে না পেরে আমি এই বনে পালিয়ে এসেছি। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটাতেই আমি থাকি। ও এই ব্যাপার। আচ্ছা যাই হোক, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে এই যে বনে থাকছিস, তোর কি একটুও ভয় করছে না কোনো হিংস্র প্রাণী যদি তোকে খেয়ে নেয়? খেলে আর কি করব মামা বলো, কপালে যদি লেখা থাকে কেউ আমায় খাবে তাহলে তাই হবে। তবে হ্যাঁ, আমি যদি বুঝতে পারি কোনো ভয়ঙ্কর পশু আমায় আক্রমণ করবে, তখন আমি নিজেকে ঠিক বাঁচিয়ে নেব। এইটুকু ভরসা আমার নিজের উপরে আছে। তুই আবার নিজেকে কি করে বাঁচিয়ে নিবি? তোর কি আমার মতো শক্তি আছে? তোমার মতো শক্তি আমার না থাকলেও বুদ্ধি তো আছে। আর তাছাড়া তুমি এমন ভাবে বলছো যেন তুমি এখন আমাকে খেয়ে ফেলবে। সত্যি করে বলো তো মামা, আসলে তোমার মতলবটা কি? আমার মতলবটা কি তুই এখনো বুঝতে পারছিস না? আমার মতলবটা হলো তোর শরীরে সুস্বাদু মাংস খাওয়া। আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার খাবার হওয়ার জন্য প্রস্তুত হ। বাঘের এমন কথায় ধবলি একটুও ভয় পেল না। সে কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা ভাবলো, তারপর বলল, ঠিক আছে বাঘ মামা, সে না হয় তুমি আমাকে খেও, কিন্তু আমি তো এখন বেশ রোগা, আমাকে খেয়ে তুমি একদম তৃপ্তি পাবে না। সে যাই হোক, আমাকে খাওয়ার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে? এই তো বড়জোর 3 দিন। সে কি কথা, মাত্র 3 দিন খেতে পারবে? তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে, তাই না? তা থেকে তুমি আমার বুদ্ধি শোনো। আমি তো মানুষের গ্রামে গেলে আমাকে বেঁধে রাখবে, কারণ আমি হচ্ছি গৃহপালিত প্রাণী। আর তোমাকে গ্রামে দেখলে সবাই তো ভীষণ ভয় পাবে, কারণ তুমি হচ্ছ হিংস্র পশু। তাই তুমি এক কাজ করো, তুমি বরং গ্রামে যাও, আর গ্রাম থেকে আমার জন্য খোল ভুসি এসব নিয়ে এসো। রোজ রোজ খোল ভুসি খেলে আমি একদম ষাঁড়ের মতো মোটা হব। আমার শরীরে তখন অনেক মাংস হবে, আর তখন তুমি আমাকে পুরো 1 মাস ধরে খেতে পারবে। আরে বাহ, কথাটা তো তুই একদম মন্দ বলিসনি। আমি এক্ষুনি যাচ্ছি খোল আর ভুসি আনতে, কিন্তু তুই কোথাও পালাস না, এখানেই থাকবি কিন্তু, ঠিক আছে? কি যে বলো না বাঘ মামা, আমি পালিয়ে আর কোথায় যাব বলো তো? যেখানে যাব সেখানেই তো আমার বিপদ, আর বিপদ থেকে বাঁচার জন্যই তো আমি এখানে একটা ঘর বানিয়েছি। আমি কোথাও গেলে তো আর ঘরটাকে সাথে করে নিয়ে যেতে পারবো না, তাই না? তুমি নিশ্চিন্তে যাও তো। গাভীর কথা শুনে বাঘটি মানুষের গ্রামে যায়। আরে বাঘ এসেছে, পালাও সবাই, বাঘ এসেছে, পালাও। বাঘের ভয়ে গ্রামের মানুষজন যেদিকে পারে ছুটতে থাকে। এইভাবে প্রতিদিন বাঘটি খোল ভুসি এইসব নিয়ে ধবলির কাছে আসতো, আর ধবলিকে খাওয়াতে থাকলো। এদিকে ধবলি বেশ মজা করে বাঘকে দিয়ে খোল ভুসি আনাতো। ধবলি, তোর শরীর এখন বেশ মোটা হয়ে গেছে, তোর মাংস এখন আমি পুরো 1 মাস ধরে খেতে পারবো। তাহলে আর দেরি করি না, তোকে এখনই মেরে ফেলি, কি বলিস? কিন্তু বাঘটি এখনো বোকার মতো ধবলির মাংস খাওয়ার অপেক্ষায় থাকে। ঠিক আছে বাঘ মামা, কিন্তু তার আগে তুমি বরং ভালোভাবে গোসল করে আসো, কারণ তুমি যদি গোসল না করো তাহলে তোমার সারা শরীর থেকে ময়লা দুর্গন্ধ বের হবে। এসবের কারণে তুমি আমার স্বাদের মাংস ঠিক মতো খেতেও পারবে না। তুমি এক্ষুনি জলাশয়ে গিয়ে ভালোভাবে গোসল করে এসো, ততক্ষণে আমি নিজেকে প্রস্তুত করছি, কেমন? বাঘটি ধবলির কথায় রাজি হয়ে জলাশয়ে চলে যায়, কিন্তু ধবলি এবার আর দেরি করলো না। সে দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেল। বাঘটি ফিরে এসে দেখলো ধবলি কোথাও নেই। তখন বাঘটি হতাশ হয়ে নিজের কপাল চাপড়াতে লাগলো। এভাবেই ধবলি তার বুদ্ধির জোরে বোকা বাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল। সে অনেক দিন আগের কথা, রহিমপুর জঙ্গলে একটা পাজি বাঘ বাস করত। সেই বাঘ অনেক বুড়ো হয়ে গিয়েছিল। সে বয়সের ভারে কোনো শিকার ধরতে পারত না, তাই সে কৌশল করে বনের পশু পাখিদের ধরে ধরে খেত। এমনই একদিনের কথা। আরে সাগি দিদি, তুমি কোথায় যাচ্ছ? দয়া করে আমাকে একটু সাহায্য করো। কেন বাঘ মামা, তোমার আবার কি হলো?
সাগি দিদি, আসলে আমার শরীরটা ভালো নেই, খুব জ্বর এসেছে, মনে হয় আমি আর বাঁচবো না দিদি। বলছি কি সাগি দিদি, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে তুমি একটু পানি খাওয়াবে? বাঘের এমন কথা শুনে ছাগিটি নদী থেকে একটুখানি পানি এনে বাঘটির সামনে রাখলো, আর তখনই বাঘ ছাগিকে ধরে খেয়ে ফেললো। এভাবেই দুষ্টু বাঘের দিন কাটছিল। তারপর আরেকদিন বাঘের গুহার সামন দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। এই যে শিয়াল পণ্ডিত, যাচ্ছ কোথায়? এদিকে একটু আসবে, আমার শরীরটা ভীষণ খারাপ, আজ কদিন থেকে আমি কিচ্ছু খাইনি, আমাকে তুমি একটু খাবারের ব্যবস্থা করে দিবে শিয়াল পণ্ডিত? কি বললে তুমি? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি তোমার জন্য শিকার আনতে যাব? তুমি কি আমাকে ছাগের মতো বোকা পেয়েছো? তুমি ভেবেছো কি আমি তোমার কীর্তিকলাপ সম্পর্কে জানি না? তুমি যে কালকে ছাগিকে চালাকি করে খেয়ে ফেলেছো সেটা আমি ঠিক দেখেছি। তোমাকে শিকার এনে দিতে গিয়ে তোমার শিকার হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি তোমার এই বদ কীর্তিকলাপের কথা এই জঙ্গলের সবাইকে বলে দিব। আমি দেখতে চাই এরপর তুমি এই জঙ্গলে কি করে থাকো। বজ্জাত বাক্য থাকার, এই শিয়াল পণ্ডিতকে খেতে চেয়েছে, ওর এত বড় সাহস। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল। আস্তে আস্তে পুরো বনের পশুরা জেনে গেল যে বাঘ মিথ্যে কথা বলে পশুদের ধরে ধরে খায়, আর বনের পশুরা নিজেদের বাঁচানোর জন্য বাঘের কাছাকাছি আসতো না। সবাই চিটার বাঘের থেকে দূরে দূরে থাকতো। বাঘ বুড়ো হওয়ায় ছুটে শিকারও ধরতে পারত না। আরে ধুর, এভাবে কি আর দিন চলে? দুদিন থেকে তো দেখছি আমার ধারের কাছেও কেউ আসছে না। মনে হচ্ছে এই জঙ্গলের সবার কাছে আমার কৌশল ফাঁস হয়ে গেছে। এই জঙ্গলে আর থাকা যাবে না, অন্য জঙ্গল খুঁজে বের করে সেখানে চলে যেতে হবে। আমি এক কাজ করি, পাশের জঙ্গলে চলে যাই, সেখানে তো আমার সম্পর্কে কেউ জানে না, সেখানে আবার নতুন কোনো ফোন দিয়ে এটে শিকার ধরে খেতে হবে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। বাঘ চলে গেল পাশের বনে। সেখানে কোনো বাঘ সিংহ না থাকায় জঙ্গল প্রধান ছিল হাতি। সব পশুরা হাতির কথাই উঠতো আর বসতো। হাতিমশাই, হাতিমশাই, আপনি তো এই জঙ্গলের প্রধান, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আজই আমি পাশের জঙ্গল থেকে এসেছি। আমি বুড়ো হয়ে যাওয়ায় সে জঙ্গলের সবাই শুধু আমাকেই ধরে খেতে চায়, তাই কোনো রকম জান নিয়ে পালিয়ে এসেছি। দয়া করে আপনি আপনার বনে আমাকে একটু আশ্রয় দিন এবং কোনো একটা কাজের ব্যবস্থা করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে এ নিয়ে আর চিন্তা করতে হবে না। আজ থেকে তুমি আমাদের বনের চৌকিদার। আমাদের এই বনে যেহেতু বড় কোনো প্রাণী নেই, তাই যে কোনো সময় হিংস্র প্রাণীরা ঢুকে আমাদের বনের পশুদের ক্ষতি করতে পারে। তাই তোমাকে চৌকিদার হিসাবে নিয়োগ দিলাম। বেতন তুমি প্রতি মাসের শেষে পাবে, তবে একটা শর্ত, এই জঙ্গলের কোনো প্রাণীকে কিন্তু তোমার ধরে খাওয়া যাবে না। এই জঙ্গলে সবাই ঘাস খায়, তুমিও ঘাস খাবে, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি সব কাজ পারবো, আমার শুধু একটা আশ্রয়ের দরকার ছিল। বনের সবাই বাঘকে চৌকিদার হিসেবে পেয়ে ভীষণ খুশি ছিল, কিন্তু তারা জানতো না যে তাদের এই খুশি খুব বেশি দিন আর থাকবে না। একদিন এক ছাগি তার ছানাকে নিয়ে গুহার দিকে যাচ্ছিল। তখন বাঘ তাদেরকে দেখে বলল, এই যে ছাগি দিদি, তোমার ছানাকে নিয়ে কোথায় যাচ্ছ গো? এদিকে একটু এসো তো, তোমার সাথে একটু দরকার ছিল, আমি যে একটু বিপদে পড়েছি। বাঘের এমন কথা শুনে ছাগিটি তার ছানা নিয়ে বাঘের কাছে এলো। কি হয়েছে চৌকিদার ভাই? তুমি তো এই বনের চৌকিদার, তোমার আবার কিসের বিপদ বলো তো? আমার সব থেকে বড় বিপদ হচ্ছে আমার পেটের ক্ষুধা। এই ক্ষুধার জন্যই আমি তোকে এখানে ডেকে এনেছি, এখন আমি তোকে খাবো। হা 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 হা। এই বলে বাঘটি ছাগি ও তার ছানাকে ধরে খেয়ে নিল। এভাবেই দুষ্টু বাঘের দিন কাটছিল। একদিন বনে লালি নামের একটি গাভী অসুস্থ হয়ে পড়েছিল। তাকে দেখতে বনের সবাই এসেছিল। লালি, ঔষধগুলো তুমি ঠিক মতো খেও, ঠিক আছে? আর বাঘ শোনো, আজ তুমি লালির সাথেই থেকো। ও যেহেতু অসুস্থ, রাতে যে কোনো কিছু ঘটে যেতে পারে, তুমি আজ রাত ওকে ভালো করে পাহারা দিবে। আপনি কোনো চিন্তা করবেন না হাতি মশাই, আমি লালিকে ঠিক দেখে রাখবো। বাঘের কথায় সবাই খুব খুশি হলো, আর সবাই সেখান থেকে চলে গেল। রাত হতেই বাঘ লালিকে শিকার করলো। হা 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 হা। লালিকে তো শিকার করে ফেললাম, কিন্তু ওকে এখন খাওয়া যাবে না। কাল সকালবেলা সবাইকে ওর লাশ দেখানোর পর এবং ভুলভাল বুঝিয়ে তারপর আমাকে খেতে হবে। হা 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 হা।
এই দেখুন হাতিমশাই, রাতে লালির অসুখ আরো বেড়ে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য, ওষুধও খাইয়ে দিয়েছিলাম, আপনাদের ডাকারও চেষ্টা করেছিলাম, কিন্তু লালি আমাকে যেতে দেয়নি। ও আমাকে বলল ওর কাছে থাকতে, ওর নাকি সময় শেষ হয়ে গেছে। কিন্তু শেষমেশ আমি ওকে আর বাঁচাতে পারলাম না। লালি আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। ইস, লালির জন্য খুব খারাপ লাগছে। লালির মতো অবস্থা এই জঙ্গলে যেন আর কোনো প্রাণীর না হয়। বাঘ, তুমি লালিকে এখন পুঁতে রাখার ব্যবস্থা করো। এই বলে হাতি আর অন্যান্য পশুরা সেখান থেকে চলে যায়। তখন বাঘ মনের আনন্দে লালিকে খেতে থাকে। হা 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 হা, যাক বাবা, এই বনে এসে চালাকি করে তো শিকার ধরে খাচ্ছি, বাকি জীবনটা এভাবেই কৌশল করে এ বনে থেকে যেতে হবে আর শিকার ধরে ধরে খেতে হবে। কিন্তু এই বনে থাকতে হলে আগে ওই দুষ্ট পাজি হাতিকে সরাতে হবে। ওই দুষ্ট হাতি কিনা আমার উপর হুকুম চালায়। এবার আমি ওই হাতিকে মজা দেখাবো। এই বন ছেড়ে ওকে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিব। তারপর আমি হয়ে উঠব এই বনের রাজা। হা 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 হা। পরের দিন বাঘ যায় হাতির কাছে। হাতিমশাই, বলছি কি আমার শরীরটা ভালো না, খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, আমার কিছু টাকার দরকার। দয়া করে আপনি আমাকে কিছু টাকা ধার দিন না, চৌকিদারের বেতন পেলে আপনাকে পরিশোধ করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাঘ, নিয়ে যাও। তবে তোমার কিন্তু এখনো বেতন পাওয়ার সময় হয়নি, অনেক দেরি আছে। তার আগে টাকাটা আমাকে পরিশোধ করে দিয়ে যেও। যখন বেতন পাবে তখন আবার নিয়ে যেও। তোমাকে দ্রুত সুস্থ হওয়া খুব জরুরি। তুমি এই জঙ্গলের চৌকিদার, তুমি পাহারা না দিলে এই জঙ্গলের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এরপর টাকা নিয়ে বাঘ সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও বাঘ হাতিকে আর টাকা ফেরত দেয় না। একদিন হাতি বাঘের কাছে আসে। কি ব্যাপার বাঘ, এতগুলো দিন পার হয়ে গেল, তুমি আমার সাথে দেখা করতে এলে না, চৌকিদারের ডিউটিও করছো না। তুমি কি এখন সুস্থ? আর আমার টাকাগুলো কোথায়? হ্যাঁ হ্যাঁ হাতিমশাই, আমি একদম সুস্থ আছি। বলছি বাঘ, তুমি আবার থেকে যে টাকাগুলো ধার নিয়েছিলে, আমি সেই টাকাগুলোই নিতে এসেছি। টাকার আমার ভীষণ দরকার। হরিণীর মেয়ে খুবই অসুস্থ, ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তুমি আমাকে টাকাগুলো দাও বাঘ, ওর চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে। টাকা মানে কিসের টাকা? আপনি আমার কাছে ঘুষের টাকা চাইছেন? আমি আপনাকে 1 টাকাও ঘুষ দিব না। তোমরা কি জানো তোমাদের আদরে হাতিমশাই আমার এই বনে থাকার জন্য ঘুষ চাচ্ছে? সে একদম সাফ কথা বলে দিয়েছে, আমার এই জঙ্গলে থাকতে হলে তাকে ঘুষ দিয়ে থাকতে হবে। এখন তোমরাই তার বিচার করো, আমি কি ঘুষ দিয়ে জঙ্গলে থাকবো? এসব তুমি কি বলছো বাঘ? আমি আবার কখন তোমার কাছে ঘুষের টাকা চাইলাম? হাতি আর বাঘের এমন তর্ক বিতর্ক দেখে সব পশু পাখিরা হতভম্ব হয়ে যায়। কেউ কিছুই বুঝতে পারছিল না যে কে সত্যি বলছে আর কে মিথ্যে কথা বলছে। এটার বিচার পরে হবে বলে সবাই সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের বেলা হাতি বনের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ওই তো, ওই বেটা হাতিকে পেয়েছি, আমার উপর হুকুম চালানো। আজকে হবে ওর শেষ দিন। আমার উপর এতদিন ধরে হুকুম চালিয়েছিস, আজ তার আমি প্রতিশোধ নিব। আজ আমি বেটাকে দেখাবো মজা। এই বলে বাঘটি হাতির ওপর আক্রমণ করে আর হাতি চিৎকার করতে থাকে। হাতির চিৎকার চেঁচামেচি শুনে সব পশু পাখিরা এসে সেখানে উপস্থিত হয়। আর রাত হওয়াতে বাঘ একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আপনার আবার কি হয়েছে হাতিমশাই? আপনার শরীরে এই ক্ষতগুলো কি করে হলো? হরিণী, আমাকে কেউ একজন আক্রমণ করেছিল। অন্ধকার হওয়াতে আমি তাকে দেখতে পারিনি, সে আমাকে ভীষণ মেরেছে। সে তো আমি বেশ বুঝতে পারছি, কিন্তু আমাদের সবার নিরাপত্তার দায়িত্ব তো চৌকিদার মশাইয়ের। তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, সে কোথায়? ঠিক তখনই সেখানে বাঘ এসে উপস্থিত হয়। এ কি, তোমরা বুঝি আমাকে স্মরণ করেছো? তোমাদের ডাক শুনে আমি চলে এলাম। আর এ কি, হাতিমশাইয়ের শরীরে এরকম রক্তের দাগ কেন? আমি এই বনে থাকতে আমাদের বন প্রধানকে কে আক্রমণ করলো? কার এত বড় সাহস? আমার তো মনে হয় আপনি আঘাত করেছেন চৌকিদার মশাই, কারণ আজ তো আপনার সাথে হাতিমশাইয়ের ঝগড়া হয়েছিল। সেটা কি আপনি ভুলে যাচ্ছেন নাকি? এসব তুমি কি বলছো হরিণী? ঝগড়া হয়েছিল বলে আমি হাতিমশাইকে আক্রমণ করব? আমি তো এই বনের রক্ষক, আমি তো ভক্ষক নই। শুনুন চৌকিদার মশাই,
ক্ষুধা লাগলে না রক্ষকও ভক্ষক হয়ে ওঠে, বুঝেছেন তো? আর আমি বেশ ভালো করেই বুঝতে পারছি যে হাতিমশাইকে আপনি আক্রমণ করেছিলেন। তা না হলে নিজে দেখো না, তোমার হাত পায়ের নখগুলোতে কেমন রক্ত লেগে আছে। এখনো কি তুমি মিথ্যে কথা বলবে যে তুমি হাতি ভাইকে আক্রমণ করোনি? হরিণের কথায় সবাই একমত পোষণ করে। তখন কারোর বুঝতে আর বাকি রইল না যে এতদিন বাঘ এই বনের পশু পাখিদের কৌশলে শিকার করে খেয়েছে। সবাই বাঘকে ঘিরে ফেললো, আর হাতি বাঘকে তার সুরে তুলে নিয়ে জোরে একটা আছাড় মারলো। বাঘ বৃদ্ধ হওয়ায় সে আঘাত সহ্য করতে না পেরে মারা গেল। তারপর থেকে আবারও সেই বনের সুখ শান্তি ফিরে এলো। এই জন্যই বলে অচেনা কারোর সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.